দুই দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সরকার। জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য হবে না ভোট, মত বিশ্লেষকদের। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে 5 সুপারিশ। এবং নিম্নচাপের প্রভাবে আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। সাগরে শতাধিক জেলেসহ বেশ কয়েকটি ট্রলার নিখোঁজ, 2 জনের মরদেহ উদ্ধার। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 2 দিনের সফরে দিল্লি হয়ে ঢাকা এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে তিনি ঢাকায় আসেন। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসে। পরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স এন্ড বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় তারা জানান, সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মোচনে বেসরকারি খাতে মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বাড়বে। সঠিক অর্থনৈতিক সংস্কার করা হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে বলেও জানান তারা। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের সুফি মাজারে দুর্বৃত্তদের হামলায় বিষয়টি সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তী সরকার যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া হামলার সঙ্গে জড়িত অসাধু শক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আজ কাজ করছে সরকার। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর কমবে বৃষ্টিপাত। এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগ সহ দেশের উপকূলীয় এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে জানিয়ে ওইসব এলাকায় কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোয় দেয়া হয়েছে 1 নম্বর সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। সাগরে ঝোড়ো হাওয়ায় কবলে পড়ে কক্সবাজার উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি ফিশিং ট্রলারে খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশ কজন জেলে নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 মাঝি এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া 5টি ট্রলার নিখোঁজ রয়েছে। বরগুনায় সাগর থেকে কুলে ফিরে আসতে পারেনি 20 ট্রলার সহ প্রায় 3 শতাধিক জেলে।
নোয়াখালীতে গত দুদিনের বৃষ্টিতে ৮ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যার পানি বেড়েছে। সবচেয়ে বেশি পানি বেড়েছে সেনবাগ, বেগমগঞ্জ সদর, সোনাইমুড়ি ও চাটখিলে। ফলে দুর্গত মানুষ সীমাহীন কষ্টে দিন যাপন করছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে বাসাবাড়ি ফিরে আবারও পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার। জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, শুক্রবার দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত মাইজদিতে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সাভারের আশুলিয়ায় ও গাজীপুরের সকল শিল্প কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ শুরু হয়েছে। বৃষ্টি স্নাত সকালে শ্রমিকদের কারখানা যোগদানের চিত্র ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিন নানা দাবি ও অজুহাতে বেশ কয়েকটি কারখানায় দেখা দেয় শ্রমিক অসন্তোষ। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণেও কিছু সংখ্যক কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চয়তা পেয়ে আজ সকল কারখানায় উৎপাদন শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম টহল দিচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনো কারখানায় বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নিরাপত্তাজনিত কারণে অল্প সংখ্যক কারখানা বন্ধ থাকলেও বাকি সকল কারখানায় শান্তিপূর্ণভাবে চলছে কাজ। প্রদর্শনপূর্বক গলায় ঝুলিয়ে প্রবেশ করুন। প্রদর্শনপূর্বক গলায় ঝুলিয়ে প্রবেশ করুন। আইডি কার্ড প্রদর্শনপূর্বক প্রবেশ করুন। যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় এমন মতামত উঠে আসে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সরকারের প্রভাবমুক্ত রাখতে 5টি সুপারিশ করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। HME রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ শীর্ষক এক পলিসি ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যেখানে নিজেদের মতামত জানাতে উপস্থিত ছিলেন দেশের প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। আমাদের বাংলাদেশের কালচারে 5ই আগস্ট আসবে আমরা কতজন এখানে বসে ধারণা করেছিলাম। অনুষ্ঠানে নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচন কমিশন গঠন আইনটি ত্রুটিপূর্ণ। এই আইনের মাধ্যমে সার্চ কমিটি দিয়ে দলীয় সরকারের আনুগত্য নির্বাচন কমিশন গঠন করা হয়। যদি আমরা ওপেন করে দেই সার্চ কমিটিটা, যে রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। আমাদের কালচারের কথা মাথায় রেখে যদি আমরা গ্রহণযোগ্য একটা আপনার সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করে সামনে আগাতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো এবং আরো ট্যানজিবল এবং সাস্টেইনেবল সলিউশনস দিকে যেতে পারি। উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 20 বছর পর পর আমাদেরকে এরকম একটা রক্তক্ষয়ী পরিস্থিতি, লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হচ্ছে। আমাদের দাবি আদায়, কাজে আমরা আর ওই দিকে যেতে চাই না, আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই। তার জন্য সব রাজনৈতিক দলগুলোকে দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই পরিবর্তনগুলোতে একমত হওয়ার আহ্বান। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয়, এবং যখন তারা উভয় দল কর্তৃক নির্বাচিত অথবা অ্যাপয়েন্টেড হবেন, তখন তাদের পক্ষে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের কাজ করা সম্ভব হবে। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত। নির্বাচন কমিশন পোস্ট অফিস নয়, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান, এবং তাদেরকে অনেক সুরক্ষা দেওয়া হয়েছে, এবং তারা যেটা বলে যে তারা নির্বাচন করাই তাদের দায়িত্ব, কিন্তু আমি তো মনে করি তারা সংবিধান লঙ্ঘন করেছেন, সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। যে আমাদের সংবিধানের একটা মৌলিক কাঠামো হলো গণতন্ত্র।
আইন পরিবর্তনের তাগিদ দিয়ে বক্তারা জানান, রাজনৈতিক দলের সংস্কার ও সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, ব্রিং ইট ইন টু কনস্টিটিউশন, হোয়াট এভার ওয়ে ইট ইজ, এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিজ, অল পলিটিক্যাল পার্টিজ। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশুলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে। বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 4 জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত নিহতদের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইরফান আলী, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনি সহ অনেকেই। গোপালগঞ্জের বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের 2 নেতা নিহত হয়েছেন এবং সময় টিভির চিত্র সাংবাদিক HM মানিক সহ আহত হয়েছেন অন্তত 30 জন। জেলা সদরের ঘোড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিচন। এর মধ্যে নিহত শওকত আলী দিদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম। সারা দেশে অলি আউলিয়াদের মাজারে হামলা, ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতি নিজামীর সভাপতিত্বে মহাসচিব ডক্টর মাওলানা আনিসুর রহমান জাফরির পরিচালনায় সমাবেশে বক্তারা দ্রুত হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বিশ্বের সকল মুসলমান সর্বদলীয় ঐক্য গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ নতুনভাবে আত্মপ্রকাশ করল। বাংলাদেশ শিশু কল্যাণ একাডেমির ভিআইপি হলরুমে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর SM সরওয়ারের নেতৃত্বে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় SM বা আবু তাহের, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ডক্টর জাফর ইকবাল মিল্টন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রাজধানী কদমতলী থানার কনভেনশন হলে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে শাহাদাত বরণকারী শহীদ ইয়াসির স্মরণ সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আলহাজ নবীউল্লাহ নবী, শেরেবাংলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন সহ আরও অনেকেই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বায়োটেক গ্রুপের সিস্টার কনসার্ন বায়োটেক অ্যাগ্রোফিড ইন্ডাস্ট্রিজের কর্পোরেট অফিসের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর উত্তরায় 9 নম্বর সেক্টরে 5 স্টার টাওয়ারে অফিসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আশা ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আলাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাল আহমেদ, হাবিবুর রহমান সহ বিভিন্ন অ্যাগ্রো সেন্টারের কর্মকর্তারা। খেলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অবশেষে শুনানির দিন ধার্য হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর থেকে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN। তাদের বিরুদ্ধে রয়েছে 115টি আর্থিক অনিয়মের অভিযোগ। 2009-10 মৌসুমে আইন লঙ্ঘনের অভিযোগে 2023 সালে ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে করা অভিযোগ একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়। সে সময় ক্লাবটির বিরুদ্ধে সঠিক আর্থিক তথ্য দেওয়ার নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। ক্লাবটির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে 2013-14 থেকে 2017-18 মৌসুম পর্যন্ত উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম মানেনি তারা। এছাড়া 2015-16 থেকে 2017-18 মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের মুনাফা ও স্থায়িত্বের নিয়ম অনুসরণ করতেও ব্যর্থ হয়েছে এই ক্লাবটি। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 2 দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলা তীব্র নিন্দা জানিয়েছে সরকার। জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য হবে না ভোট, মত বিশ্লেষকদের। নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে 5 সুপারিশ। এবং নিম্নচাপের প্রভাবে আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। সাগরে শতাধিক জেলে সহ বেশ কটি ট্রলার নিখোঁজ, 2 জনের মরদেহ উদ্ধার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে